আচ্ছা, তোমার বরের তো একটা, আচ্ছা তুমি কোন কোন সংগঠনে এখনো আছো বা তখন থেকে ছিলে? আমি প্রথমত গাইবান্ধা নাট্য সংস্থায় তো আছোই। হ্যাঁ, না ওইখানে তো আমি ছিলাম 2000 সালের দিকে, অর্থাৎ আমি তো 30 বছর পদক্ষেপ করি। 86 সাল থেকেই কিন্তু আমি পদক্ষেপে যাই শিশু শিল্পী হিসাবে। পদক্ষেপ? একেবারেই শিশু শিল্পী হিসাবে আমি তারপরে যাই। পদক্ষেপের পরে তারপরে পদক্ষেপে তো 30 বছর করলাম। এরপর মাঝখানে যখন পদক্ষেপের শিডিউলটার সাথে আমার মিলতেছিল না, তখন আমার বাচ্চারা যখন ছোট, ওদের পড়াশোনার একটা চাপ, তো পদক্ষেপের সময়টা হচ্ছে বিকাল 4টা থেকে সন্ধ্যা 7টা 8টা পর্যন্ত। আর নাট্য সংস্থার গানাসাসের সময়টা হচ্ছে সন্ধ্যা 7:30টা থেকে রাত 10টা এরকম পর্যন্ত। তো ওই সময়টা আমার একটু মেলে, ওই সময় আবার আমি মানে ফ্রি থাকি। তো এই জন্য চিন্তা ভাবনা করে যে গানাসে একটু সময় দেওয়া যায়, গানাসেরও একটু উপকার হলো, আমারও একটু প্র্যাকটিসটা থাকলো। হ্যাঁ, তোমার সময় তো ছিল গানাস, এখন হয়েছে গানাসাস, হ্যাঁ, গাইবান্ধা নাট্য ও হ্যাঁ, সাংস্কৃতিক হ্যাঁ, সংস্থা। হ্যাঁ, অনেক আগে হয়েছে। হ্যাঁ। তাহলে তুমি এখন বর্তমানে শুধু গানাসাসের সঙ্গে আছো? আর না, আমাদের আরেকটা সংগঠন, আমরা তো তুমি আইস, তোমার বড়? হ্যাঁ, আইস, ইনস্টিটিউট অফ কালচার অ্যান্ড এডুকেশন। আইসের আমি সহসভাপতি হিসেবে আছি। এই সভাপতি কে? সভাপতি হচ্ছে আমাদের মকসুদ ভাই, উনি সভাপতি। আমিন কোন দায়িত্বে আছে? উনি সাধারণ সম্পাদক হিসেবে আছে। আর এই সংগঠনেরও অনেকগুলি কাজ হয়েছে। অনুরাধা করেছি না এই সংগঠনে, অনুরাধা করেছি, খুব ভালো প্রোডাকশন একটি। তুমি মূলত কোন কোন ক্যারেক্টারকে বেশি প্রিফার করো বা অভিনয় করো? আমি আসলে মানে যখন আমি 89 সালে মেশিন করেছি, তখন থেকে আমি আসলে ওই মেশিনের চলা ফেরা বলা এই জিনিসগুলো আসলে ভাঙতে পারছিলাম না। পরে যখন আমি অনুরাধায় আসি, অনুরাধা যখন করি, অনুরাধা তো আমাদের গাইবান্ধার পুরা ঘটনা, তুলসীঘাটের ঘটনা, অনুরাধা এবং খেরাজালির ঘটনাটা, হিন্দু মুসলমানের যে প্রণয় এবং বিয়ে। তো যখন আমি আবার আমাদের গাইবান্ধার আঞ্চলিক ভাষা এটার সাথে আছে, তখন আসলে আমি ওই জিনিসটা নিয়ে আসতে আমার খুব কষ্ট হচ্ছিল। বলা যাবে না? বলা যাবে বলা তো সংলাপ? হ্যাঁ, যেমন বলে যে হামারুনি যুদ্ধে চলি গেল, যুদ্ধে যুদ্ধে দিন যায়, আর এদিক মোর মনের মধ্যে যে যুদ্ধ চলতিছে তা কেটা দেখবে, মোর পিসি দিনমণি মোর নামে কেস ঠুকি দিছে। মানে এরকম, মানে সব পুরা জিনিসটাই মানে একদম, মানে কি বলবো, ওটা খুবই ভালো প্রোডাকশন, মিউজিক্যাল প্রোডাকশন, কথায় কথায় গান। যেমন লবণ ছাড়া স্বাদ লাগে না তরকারি, হায় রে। তারপর আরো আছে যেমন আরে খেলে খেলে খেলে। এই যে দর্শক শ্রোতা জেনে গেল যে তুমি কিন্তু সুর দিয়ে একটু গানের গুনগুন করলে, তো তুমি তো গানও গাও, গানের একটু মুখটা গাও না, শুরুটা। কোনটা? যে কোনো গান, তোমার কোনটা সুর আছে আমাদের দর্শক শ্রোতা বুঝে গেছে ইতিমধ্যে। আড্ডা সন্ধ্যা অনুষ্ঠানে কিন্তু আমি নাটক থেকে গানে যেতে পারি, গান থেকে কবিতায় যেতেই পারি। আপনি যেহেতু শুরুতেই আমার পরিচয় দিয়েছেন নাট্যকর্মী, এখন নাটকে নাটকের মোটামুটি আলোচনা, নাটকের গান দিয়ে এখন শুরু করো। নাটকের কাজ করলে তো গানের সাথে একটু থাকতেই হয়। অনেকে হয়তো মনে করবে নাটক করে, গান করে, নাচ করে, আসলে না। যখন আমরা নাটকের মানে এমন কোনো নাটক আসে, যেমন সেলিম আলদিনের নাটকগুলো, সেই নাটকের ভিতরে আমাদেরকে সংলাপ দিতে হয়, আবার একটু নাচ করতে হয়, আবার গান করতে হয়। গান শুরু করো, সময় চলে, তোমার নাচও দেখবো একটু এখানে। ও আচ্ছা, পেছনে দাঁড়িয়ে একটু নাচের 1 মিনিট 2 মিনিট পারবে কিনা? হ্যাঁ, পারবো না, এই জায়গায় দাঁড়িয়ে করতে হবে। আচ্ছা, আমি একটি আমার মানে পছন্দের একটি গান শোনাই। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারার,
কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। দারুণ দারুণ দারুণ। মুন্নি, নাচে তো যাবই। নাচ শেষের দিকে 2 মিনিট হলো এখানে দাঁড়িয়ে নাচের অন্ততকে কি বলে ওই যে নৃত্যের যে কিছু মুদ্রা টুদ্রা আছে, এই তো 2টা একটু। হ্যাঁ, তো এখন ওই যে কবিতায় চলে আসি। তুমি কবিতার ঘরে বাস করো, কবিতাই তোমার জীবন, তোমার জীবন সঙ্গীও কবিতা। কবিতা আমিন যেমন আবৃত্তি করে ভরাট কণ্ঠে, তুমিও তেমনি আবৃত্তি করো আমিনের কাছ থেকে শিখে শিখে, বা তোমার নিজের গুণেও তুমি নিজে অর্জন করেছো। তো কোন কবিতা আমরা আবৃত্তি শুনবো এখন? না, নিজের গুণে আসলে না, আমাদের পদক্ষেপে একজন প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন ফাউজুল কবির পান্না, পান্না ভাই। পান্না ভাই, আমি যেহেতু আবৃত্তি করতাম, পান্না ভাই আমাকে ওই সময়ে খুব সহযোগিতা করেছে আবৃত্তি। মানে পান্না ভাইয়ের কথা তো আবৃত্তি শুনবো আমি। তাহলে আমি আপনাকে পৃথিবী কবিতাটাই শোনাই। আমি আসলে ওই কবিতাটার মধ্যে আছি, হ্যাঁ আছি, কয়েকদিন হলো ওই কয়েকদিন থেকে ওই কবিতাটা নিয়ে আছি, তো ওটাই আমি শোনাই আপনাকে। পৃথিবী, পৃথিবী, রবীন্দ্রনাথ ঠাকুরের। আজ আমার প্রণতি গ্রহণ করো পৃথিবী, শেষ নমস্কারে অবনত দীনাবসানের বেদিতলে। মহাবীর যুবতী তুমি বীর ভোগ্যা, বিপরীত তুমি ললিতে কঠোরে। মিশ্রিত তোমার প্রকৃতি পুরুষে নারীতে, মানুষের জীবন দোলায়িত করো তুমি দুঃসহ দ্বন্দ্বে। ডান হাতে পূর্ণ করো সুধা, বাম হাতে চূর্ণ করো পাত্র। তোমার লীলাক্ষেত্র মুখরিত করো অট্র বিদ্রুপে। দুঃসাধ্য করো বীরের জীবনকে, মহৎ জীবনে যার অধিকার। শ্রেয়কে করো দুর্মূল্য, কৃপা করো না কৃপা পাত্রকে। তোমার গাছে গাছে প্রচ্ছন্ন রেখেছ প্রতি মুহূর্তের সংগ্রাম, ফলে শস্যে তার জয়মাল্য হয় সার্থ। জলে স্থলে তোমার ক্ষমাহীন রণরঙ্গভূমি, সেখানে মৃত্যুর মুখে ঘোষিত হয় বিজয়ী প্রাণের জয়বার্তা। তোমার নির্দয়তার ভিত্তিতে উঠেছে সভ্যতার জয়তরুণ, ত্রুটি ঘটলে তার পূর্ণ মূল্য শোধ হয় বিনাশী। তোমার ইতিহাসের আদি পর্বে দানবের প্রতাপ ছিল দুর্জয়। সে পুরুষ, সে বর্বর, সে মূঢ়, তার অঙ্গুলি ছিল স্থূল, কলাকৌশল বর্জিত। গদা হাতে, মুষল হাতে লণ্ডভণ্ড করেছে সে সমুদ্র পর্বত। অগ্নিতে, বাষ্পেতে দুঃস্বপ্ন ঘুলিয়ে তুলেছে আকাশে। জড়রাজত্বে সে ছিল একাধিপতি, প্রাণের পরে তার অন্ধ ঈর্ষা। দেবতা এলেন পরযুগে, মন্ত্র পড়লেন দানব দমনের। জ্বরের অধ্যত হল অভিভূত, জীবধাত্রী বসলেন শ্যামল আস্তরণ পেতে। উষা দাঁড়ালেন পূর্বাচলের শিখর চূড়ায়, পশ্চিম সাগর তীরে সন্ধ্যা নামলেন মাথায় নিয়ে শান্তিঘট। নম্র হল শিকলে বাধা দানব, তবু সেই আদিম বর্বর আঁকড়ে রইল তোমার ইতিহাস ব্যবস্থার মধ্যে। সে হঠাৎ আনে বিশৃঙ্খলতা, তোমার স্বভাবের কালো গর্ত থেকে হঠাৎ বেরিয়ে আসে এঁকে বেঁকে। তোমার নারীতে লেগে আছে তার পাগলামি, দেবতার মন্ত্র উঠছে আকাশে বাতাসে অরণ্যে, দিনে রাত্রে উদাত্ত অনুদাত্ত মন্দ্রস্বরে। তবু তোমার বক্ষের পাতাল থেকে আধ পোষা নাগদানব ক্ষণে ক্ষণে উঠছে ফনা তুলে। তার তাড়নায় তোমার আপন জীবকে করছো আঘাত, ছাড়খাড় করছো আপন সৃষ্টিকে। শুভে অশুভে স্থাপিত তোমার পাদপীঠে, তোমার প্রচণ্ড সুন্দর মহিমার উদ্দেশ্যে আজ রেখে যাব আমার ক্ষতচিহ্ন লাঞ্ছিত জীবনের প্রণতি। বিরাট প্রাণের, বিরাট মৃত্যুর গুপ্ত সঞ্চার তোমার যে মাটিরই তলায়, তাকে আজ স্পর্শ করি, উপলব্ধি করি সর্বদেহে মনে। অগণিত যুগ যুগান্তরের অসংখ্য মানুষের লুপ্ত দেহ পুঞ্জিত তার ধুলায় আমিও রেখে যাব কয়ে মুষ্টি ধুলি আমার সমস্ত সুখ দুঃখের শেষ পরিণাম। রেখে যাব এই নাম গ্রাসী, আকার গ্রাসী, সকল পরিচয় গ্রাসী নিঃশব্দ ধুলিরাশির মধ্যে।
অচল অবরোধে আবদ্ধ পৃথিবী, মেঘলোকে উধাও পৃথিবী, গিরিশৃঙ্গমালার মহৎ মৌনে ধ্যান নিমগ্না পৃথিবী, নীলাম্ব রাশির অতন্দ্র তরঙ্গে কলমন্দ্র মুখরা পৃথিবী। অন্নপূর্ণা তুমি সুন্দরী, অন্নরিক্তা তুমি ভীষণা। একদিকে আপক্য ধান্য ভার নম্র তোমার শস্যক্ষেত্র, সেখানে প্রচণ্ড প্রভাত সূর্য প্রতিদিনে মুছে নেয় শিশির বিন্দু কিরণ উত্তরীয় বুলিয়ে দিয়ে। অস্তগামী সূর্য শ্যামশস্য হিল্লোলে রেখে যায় অকথিত এই বাণী, আমি আনন্দিত। অন্যদিকে তোমার জলহীন ফলহীন আতঙ্ক পাণ্ডুর মরুক্ষেত্রে পরিকীর্ণ পশু কঙ্কালের মধ্যে মরীচিকার প্রেত নৃত্য। বৈশাখে দেখেছি বিদ্যুৎ চঞ্জবিদ্ধ দিগন্তকে ছিনিয়ে নিতে এলো কালো সেন পাখির মতো তোমার ঝড়। সমস্ত আকাশটা ডেকে উঠল যেন কেশর ফালা সিংহ, তার লেজের ঝাপটে ডালপালা আলুথালু করে হতাশ বনস্পতি ধুলায় পড়ল উবুর হয়ে। হাওয়ার মুখে ছুটল ভাঙাকুড়ের চাল, শেকল ছেঁড়া কয়েদি ডাকাতের মতো। আবার ফাল্গুনে দেখেছি তোমার আতপ্ত দক্ষিণে হাওয়া ছড়িয়ে দিয়েছে বিরহ মিলনের স্বগত প্রলাপ আম্রমুকুলের গন্ধে। চাঁদের পেয়ালা ছাপিয়ে দিয়ে উপচিয়ে পড়েছে স্বর্গীয় মদের ফেনা। বনের মরমর ধ্বনি বাতাসের স্পর্ধায় ধৈর্য হারিয়েছে অকুৎসাত কল্লোলুচ্ছ্বাসে। স্নিগ্ধ তুমি, হিংস্র তুমি, পুরাতনী তুমি, নিত্য নবীনা। অনাদি সৃষ্টির যজ্ঞহূত অগ্নি থেকে বেরিয়ে এসেছিলে সংখ্যা গণনার অতীত প্রত্যুষে। তোমার চক্রতীর্থের পথে পথে ছড়িয়ে এসেছ শত শত ভাঙা ইতিহাসের অর্থলুপ্ত অবশেষ। বিনা বেদনায় বিছিয়ে এসেছ তোমার বর্জিত সৃষ্টি অগণ্য বিস্মৃতির স্তরে স্তরে। জীবপালিনী আমাদের পুষেছ তোমার খণ্ডকালের ছোট ছোট পিঞ্জরে। তারই মধ্যে সব খেলার সীমা, সব কীর্তির অবসান। আজ আমি কোনো মোহ নিয়ে আসিনি তোমার সম্মুখে। এতদিন যে দিনরাত্রির মালা গেঁথেছি বসে বসে, তার জন্যে অমরতার দাবি করব না তোমার দ্বারে। তোমার অযুত নিযুত বৎসর সূর্য প্রদক্ষিণের পথে যে নিমেষগুলি উন্মিলিত নিমিলিত হতে থাকে, তারই এক ক্ষুদ্র অংশে কোনো একটি আসনের সত্য মূল্য যদি দিয়ে থাকি, জীবনের কোনো একটি ফলবান খণ্ডকে যদি জয় করে থাকি পরম দুঃখে, তবে দিও তোমার মাটির ফোঁটার একটি তিলক আমার কপালে। সে চিহ্ন যাবে মিলিয়ে যে রাত্রে সকল চিহ্ন পরম অচিনের মধ্যে মিশে যায়। হে উদাসীন পৃথিবী, আমাকে সম্পূর্ণ ভুলবার আগে তোমার নির্মম পদপ্রান্তে আজ রেখে যাই আমার প্রণতি। খুব সুন্দর, বেশ বড় কবিতা। বেশ বড় কবিতা। তুমি কিভাবে কবিতা আবৃত্তির কলাকৌশলগুলো রপ্ত করলে? কবে থেকে রপ্ত করলে? আসলে আবৃত্তির রপ্ত বলতে, যেমন আমি এখন যেটা আবৃত্তি করলাম, আমি বলি যে আমার একটু মানে গলা শুকিয়ে শুকিয়ে যাচ্ছিল, যে কারণে কিছু কিছু জায়গায় কিন্তু আমার হতে পারে, কোনো ব্যাপার না এটা। হ্যাঁ, তো এই জিনিসটা আবৃত্তি করার আগে আসলে আমাদেরকে সচেতন থাকা দরকার, বিশেষ করে বড় কবিতার ব্যাপারে। আর কবিতা আসলে মানুষ তার মনের মাধুরী মিশিয়ে যে লাইনগুলো আসলে উচ্চারণ করে, কবিতার ভিতরে তো তাকে ঢুকে যেতে হয়, তখনই ওই আবৃত্তিটা আসলে ভালো হয়। তারপর আমি বলবো যে এই জগতে বিশেষ কবিতা তোমাকে বেশি অনুপ্রেরণা বা তোমাকে সহযোগিতা করেছে কি আমিন, নাকি আরো কেউ আছে? না, আসলে নাকি পরিবারে এটা অটোচর্চা হইতে হইতে চলে আসছে? না, আসলে আমার চর্চা বলতে আমার ভালো লাগা থেকে। এখন আমিন হয়তো বলবে তুমি নজরুল ইসলামের মানুষ কবিতাটাই আবৃত্তি করো, কিন্তু আমি তো মানুষের মধ্যে নাই, আমি এখন পৃথিবী নিয়ে ব্যস্ত আছি। দারুণ কথা। আমার এটা মানে এক এক সময় মানুষ তো না, ঠিক আছে। আমিনের কনসেপ্টটা কি আছে, আমিন হয়তো কখনো শুনেছি তোমার এই মানুষ কবিতাটি, যে তুমি হয়তো ভালো
ভালো হ্যাঁ, লেগেছে হ্যাঁ। মানে অনেক সেও তো- আবৃত্তি করেছি সেও তো তো, একজন মানুষ হ্যাঁ, তার তো ছোটবেলায় পছন্দ অনেক থাকতে পারে আবৃত্তি করেছি স্কুলে, না আসাদের ষাট। হ্যাঁ আচ্ছা তুমি এখন আমাদের কিন্তু সময় খুব বেশি নাই আর কি হ্যাঁ। বলবো যে আমাদের সময় সিগন্যাল চলে আসছে আচ্ছা, তোমার আচ্ছা। যে নাচের মুদ্রা দেখার কথা ছিল সেটা আস্তে স্থগিত থাকলো হ্যাঁ, আবারও হ্যাঁ। কখনো যদি তুমি আসো সেদিন আমরা আগে থেকে বলবো আমাদের এই জায়গাটাকে একটু খালি করে দেবে আচ্ছা, আচ্ছা। এবং সেদিন আমরা আলাদা ইনস্ট্রুমেন্ট রাখবো হ্যাঁ। রুনু ঝুন ঝুমঝুম নুপুরও বাজবে সেদিনই আমরা তোমার কি বলবো যে নাচ তোমার নাচ দেখবেন। দেখবো